সরকারি বরাদ্দে এলাকা প্রীতির অভিযোগ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বিরুদ্ধে। ৮টি প্রকল্পের ৭টি দিয়েছেন বাড়ির আশপাশে। বাবার প্রতিষ্ঠান পেয়েছে কাবিখার ১২ টন শস্য। জার্মানির তৈরি G3 রাইফেল অবাধে মিলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। উৎস কিংবা পাচারের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। হস্তান্তর জটিলতায় ৩ বছরেও চালু হয়নি সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল। জনবল ও প্রয়োজনীয় প্রস্তুতির পরে পূর্ণাঙ্গ রূপ বলছে কর্তৃপক্ষ। এক যুগ ধরে মারাত্মক দূষণের শিকার কুমিল্লার গুঙ্গাইজুড়ি খাল। প্রবাহিত হচ্ছে কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা প্রিয়া। সরকারি বরাদ্দ বিতরণী এলাকা প্রীতির অভিযোগ উঠেছে সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের বিরুদ্ধে। টিআর, কাবিখা ও কাবিটার ৮টি প্রকল্পের ৭টি দিয়েছেন বাড়ির আশপাশে। প্রধান শিক্ষক বাবার প্রতিষ্ঠান পেয়েছে কাবিখার ১২ টন শস্য। পাড়ার মসজিদ, কবরস্থান, ঈদগাহ ও রাস্তার কাজের জন্য বরাদ্দ দিয়েছেন ১০ লাখ টাকার প্রকল্প। এ নিয়ে নুসরাতের দাবি, এসবের কিছুই দেখেন না তিনি। খোঁজ নিতে হবে ব্যক্তিগত সহকারীর কাছে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এনসিপির প্রতিনিধিত্ব করছেন কুষ্টিয়ার নুসরাত তাবাসসুম। চলতি অর্থবছরে তিনি টিআর, কাবিখা ও কাবিটার ৮টি প্রকল্পে বরাদ্দ পেয়েছেন ১২ লাখ নগদ টাকা ও ১২ মেট্রিক টন খাদ্যশস্য, যার ৭টি বিতরণ করেছেন নিজ গ্রামে। খাদ্যশস্যের সবটুকু বরাদ্দ দিয়েছেন বাগওয়ান KCVN মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তার বাবা আব্দুল হালিম টম। এমপির নিজ গ্রাম বাগওয়ান মধ্যপাড়া জামে মসজিদের নামে ৩,৬০,০০০ এবং ঈদগাহের মাটি ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ টাকা। গোরস্থান, ঈদগাহ বা ছোটোখাটো যে সমস্ত রাস্তাগুলো ইতিপূর্বেই উনি এই সমস্ত কথাগুলো আমাদের বলেছিলেন, ওয়াদা করেছিলেন। এগুলো আস্তে আস্তে গেলে বাস্তবায়ন হচ্ছে। এমপি তাবাসসুমের বাড়ির সামনে থেকে এই হেয়ারিং সড়ক গেছে এলাকার কবরস্থানের দিকে। রাস্তাটির উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১,২০,০০০ টাকা। মূল সড়কের কাজ না করে নির্মাণ হয়েছে কবরস্থানের অভ্যন্তরীণ রাস্তা। রাস্তাটা হয়েছে, আরো কাজ আছে, হয়তো ওগুলা শুরু হয়নি এখনো। আমাদের যে মহিলা এমপি যে নুসরাত তাবাসসুম, ওনার মাধ্যমে কাজটা এসছে। ওনার আব্বার হাত দিয়ে কাজটা হয়েছে। যদিও এমপির বাবা বলছেন, স্কুলের শিক্ষক ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রথমবারের সব প্রকল্প এলাকার উন্নয়নে দিয়েছেন। এখানে কোনো উদ্দেশ্য নেই। মেয়ে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে নিজ স্কুল এবং শিক্ষকদের কথা রাখার জন্য এখানে সহ দৌলতপুরে বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগানোর জন্য দিয়েছে। যদিও এমপি বলছেন তিনি এসব দেখেন না, যোগাযোগ করতে বললেন তার ব্যক্তিগত সহকারীর সাথে। আমি দৌলতপুরেই দিয়েছি, আর মনে হয় কিছু জিআরের টাকা বা চাল আমার ঠিক খেয়াল নেই, সেটা মনে হয় শুধু সদরে দেওয়া হয়েছে। আমার পিএর সাথে যোগাযোগ করেন, মানে আমি এগুলো অতটা দেখি না, তো খোঁজ খবর অতটা রাখি না। সচেতন নাগরিকরা বলছেন এমপিদের অর্থ বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা হওয়া প্রয়োজন। সংরক্ষিত আসনে এমপি যারা হয়েছেন, ওনারা তো নিজের একটি আসনের জন্য না, পর 3টে আসনের জন্য ওরা নির্বাচিত হয়েছেন। নিজের এলাকা বা বাড়ির আশেপাশেই সব টাকাগুলো, বরাদ্দগুলো খরচ করেন। এটা তো খুবই দুঃখজনক। এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকেও একটা নীতিমালা থাকা দরকার। গ্রামের বাইরে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ফজলুল হক গার্লস ডিগ্রি কলেজের নামে ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এমপি। ডিবিসি নিউজ ডেস্ক। দাঁড়িয়ে আছে প্রায় ১০০ কোটি টাকায় নির্মিত আধুনিক ভবন, মিলেছে অনুমোদনও, কিন্তু সেবা চালুর ব্যাপারে দীর্ঘ সূত্রতা কাটছে না শিগগিরই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ার আগে চালু হচ্ছে না সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল। ২০১৯ সালের জানুয়ারিতে সিলেটের চৌহাট্টায় প্রায় ৬.৯৮ একর জায়গায় নির্মাণ কাজ শুরু হয় ২৫০ শয্যার এই জেলা হাসপাতাল। ২০২৩ সালে শেষ হওয়া ৮তলা ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৫ কোটি টাকা। পরিকল্পনা ছিল জেলার সাধারণ রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত, বিশেষায়িত সেবার সুযোগ তৈরি করা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ কমানো। এরপর হস্তান্তর জটিলতায় কেটে গেছে প্রায় ৩ বছর, চালু করা যায়নি স্বাস্থ্যসেবা। সম্প্রতি ৮তলা ভবনটি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশেষায়িত হাসপাতাল হিসেবে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গণপূর্ত বিভাগ বলছে ভবন হস্তান্তরে প্রতিবন্ধকতা নেই, শিগগিরই চালু হবে হাসপাতালটি। আমাদের এন্ডের কাজ সকল কিছুই শেষ, ফার্নিচারের ডিসিশনও আসছে পরে, এই কারণে এটা প্রকিউরমেন্টও দেরি হচ্ছে। আগামী 2-2.5 মাসের মধ্যেই ফার্নিচার ফুল হসপিটালের সকল যা যা প্রয়োজন সকল ফার্নিচার চলে আসবে। তবে হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়া স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে রূপান্তর সম্ভব নয়। তবে দ্রুত চালুর জন্য কিছু চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটা অক্সিজেন প্ল্যান্ট নাই এখনও, এটা করতে হবে। তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট লাগবে, স্টেরিলাইজ, বিভিন্ন টেকনিক্যাল বিষয় আছে। তারপর মনে করেন এটা একটা শহরের মধ্যে অবস্থিত, একটা সিকিউরড পেরিমিটার লাগবে। আপনি জানেন তো বাস্তবতা, মানে এখন ওখানে সেভাবে এই জিনিসগুলো নাই। আমরা তো জাস্ট জিনিসটা হাতে পেলাম, এখন আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি, মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করে আবার আমি টাইম ফ্রেমটা দিতে পারতেছি না, তবে আমার তরফ থেকে আন্তরিকভাবে আমি চেষ্টা করব যে দ্রুততার সাথে আমি চালু করতে পারি। পরিকল্পনাহীন ভবন নির্মাণ আর জনবল সংকটে দেশের অনেক হাসপাতাল এখনও ব্যবহার উপযোগী নয় বলে জানান বাণিজ্যমন্ত্রী। যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেটা রিটার্নটা তুলে আনা, এটার জন্য ইনশাল্লাহ আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করব এবং যেখানে যেখানে জনবল প্রয়োজন এই দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব, যাতে আশু কিছু নিয়ে আসতে পারি এবং নিয়ার টার্মে বাদবাকিগুলি ফুলফিল করতে পারি। এমন বাস্তবতায় দ্রুত হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় আসবে আমূল পরিবর্তন বলছেন সংশ্লিষ্টরা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। সিলেটে হামে মৃত্যুর সংখ্যা 100 ছাড়ানোয় বাড়ছে উদ্বেগ। সোমবার পর্যন্ত বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 105 রোগী। যদিও সমান্তরালে সুস্থ হয়ে বাড়ি ফিরছে উল্লেখযোগ্য সংখ্যক রোগী। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু, যাদের 36 জনের বাড়ি সিলেটে, সুনামগঞ্জের 47 জন, মৌলভীবাজারের 12 জন এবং হবিগঞ্জে 10 জন। এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 250 জন রোগী। তবে চিকিৎসকদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও গত কয়েক সপ্তাহের তুলনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। হাম পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে হামের বর্তমান পরিস্থিতি কি সে সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেটের শহীদ ডক্টর শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এটি একটি হামের ওয়ার্ড। তো এখানে আসলে বেশ কিছু রোগী ভর্তি আছেন, তো তাদের পরিস্থিতি জানাবো। তার আগে একটু বলতে চাই, সিলেটে কিন্তু রোগীর সংখ্যা কয়েকদিন আগেই 100 ছাড়িয়েছে, যেটি আসলে সিলেটের যারা স্বজন রয়েছে, চিকিৎসক বা সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্নের তৈরি করেছে। যদিও প্রতিদিন হামের রোগী যেরকম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন, ঠিক সেরকমভাবে আসলে এখান থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন। তো আমরা যে হিসাবটি জানতে পেরেছি, সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জের সবচেয়ে বেশি রোগী হামে কিংবা হাম উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, যাদের মধ্যে বলা যায় বেশিরভাগে, বলা যায় একরকম প্রায় সকলেই একজন ছাড়া শিশু। তো এই বিষয়টি এখানকার আসলে যারা রয়েছেন তাদেরকে ভাবাচ্ছে। এছাড়াও তারপর সিলেটে রয়েছে এবং মৌলভীবাজার, হবিগঞ্জে রয়েছে। তো আমি একটু কথা বলবো এখানকার একজন রোগীর স্বজনের সাথে। একটু বলবেন আপনার বাড়িটা কোন জায়গায় এবং শিশু কতদিন আগে আক্রান্ত হয়েছিল? বাড়ি দলরিগাঁও, থানা কোম্পানিগঞ্জ। আর বাচ্চা 6 দিন হয়ে গেছে, বাচ্চার জি হয়েছে। আজ 4 দিন 2 দিন তাকে দেখা দিয়েছে, কালকে ভর্তি হয়েছে 1টার সময়। আপনার কি মনে পড়ে সে টিকা নিয়েছিল কিনা? টিকা তো আমার মনে পড়ে না, স্কুলে দিছে না দিছে না, কেন হইতে পারি না। বাচ্চা স্কুলে দেওয়া হয়েছে টিকা। সে কি নিয়েছে? সে কি নিয়েছে আমি কথা হইতে পারি না, এখন নিছে না। কথা বলছিলাম একজন অভিভাবকের সাথে, তারা আসলে একটু প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, বলা যায় কোম্পানিগঞ্জের একটি গ্রাম থেকে, এবং তারা বলছেন যে তাদের শিশুটি আসলে টিকা নিয়েছে কিনা সেই বিষয়ে তারা নিশ্চিত না। তো এভাবেই আসলে সিলেটের যে হাসপাতালগুলো রয়েছে, প্রতিটি হাসপাতালেই, বিশেষ করে শামসুদ্দিন আহমদ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুটি হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বেশি ভর্তি রয়েছে। তো এই হাসপাতালের বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব এখানে যারা রয়েছেন কর্তব্যরত তাদের কাছে। আপা, একটু বলবেন আপনি যে এখানে যারা রোগী রয়েছে, আমরা যেটি জানতে পেরেছি যে আগে তো কেবল শিশুরা আক্রান্ত হতো, এখন বড়দেরও খবর। তো এখানে আসলে কোন বয়সী রোগী বেশি বা অনুপাতটা বলবেন? এখানে সব বয়সী পেশেন্টই আছে আমাদের এখানে, একদম 6 মাস থেকে 40 বছর 45 বছর বয়স পর্যন্ত পেশেন্ট আছে।
তো আমাদের এখানে বড় পেশেন্ট এখন আছে 8 জন আজকে, আর ছোট আছে আমার ওয়ার্ডে 11 জন, 19 জন পেশেন্ট আছে টোটাল। এখন 19 জনের মধ্যে তাদের বড়দের কি কি সিমটম আপনি দেখছেন বাকিগুলো? আমাদের সিমটম টেম্পারেচার, তারপরে বমি, লুজ মোশন, এগুলাই, আর চোখে ইনফেকশন, মুখে ইনফেকশন। এইটা শুরুর দিকে কি শিশুদের আক্রান্ত হওয়ার হার বেশি ছিল? জি, শুরুর দিকে শুধু ছোট বাচ্চাই পাইছি আমরা, আর যখন জুন জুলাইয়ের দিকে শুরু হয়েছে বড়দের, এখন বড়দের মাত্র মোটামুটি বেড়ে গেছে, এই অবস্থায় আছে। তো সব মিলিয়ে আপনারা কিভাবে সামলাচ্ছেন? সব মিলিয়ে ডাক্তারের অর্ডার অনুযায়ী আমরা কাজ করছি, ডাক্তার যা অর্ডার দিচ্ছেন ওই অনুযায়ী আমরা কাজ করছি। আর থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন আজকে যে কজন রোগী ভর্তি আছে তার মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের পরিমাণটা কিন্তু কাছাকাছি। তো এই বিষয়টি আসলে চিকিৎসকদের ভাবাচ্ছে। তার পাশাপাশি আরেকটি বিষয়ে আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে, তারা বলেছেন যে এই যারা বিশেষ করে একেবারে দুর্গম এলাকায় বসবাস করেন, হাওর অঞ্চলে কিংবা চা বাগান কিংবা আরেকটি প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন, তাদের মধ্যে আসলে আক্রান্ত হওয়ার ইয়েটা বেশি, হারটা বেশি। আর যে বিষয়টি চিকিৎসকরা বলছেন যে শিশুদের যদি লক্ষণ দেখা দেয়, হামের উপসর্গ দেখা দেয়, তাহলে অনেকেই সচেতন হচ্ছে না, অভিভাবকরা তাদেরকে বলা হচ্ছে তারা দ্রুততম সময়ের জন্য চিকিৎসকের শরণাপন্ন হন, এর পাশাপাশি যেন আসলে এই শিশুটিকে একটু আইসোলেটেড করে রাখেন। এবং সবকিছু মিলিয়ে এই নির্দেশনাগুলো আসলে যদি মেনে চলা হয়। আরেকটি বিষয়, আমাদের দেখা গেছে গবেষণায় কিংবা আমাদের তথ্য অনুসন্ধানে যে সকল হাওর অঞ্চল কিংবা একেবারে দুর্গম অঞ্চল, সেসব অঞ্চলে আসলে টিকা নেওয়ার প্রতি একটা অনীহা রয়েছে, যে বিষয়টি আসলে এই এতগুলো মৃত্যু কিংবা আক্রান্ত হওয়ার পেছনে কাজ করেছে। তবে এখন টিকাদান কার্যক্রম একটা ফেজ শেষ হয়েছে এবং এখন নিয়মিতভাবে যেটি চলছে। তো চিকিৎসকরা আশা করছেন যে এই পরিস্থিতি চলতে থাকলে এবং কিছুটা সচেতনভাবেই যদি রোগীদেরকে আসলে ব্যবস্থাপনায় নিয়ে আসা যায়, তাহলে এই পরিস্থিতি আরও উন্নতি হবে। তো সব কিছু মিলিয়ে এই ছিল সিলেট বিভাগের হামের সর্বশেষ পরিস্থিতি। প্রিয়া, ধন্যবাদ প্রত্যুষ আপনাকে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নে এক যুগ ধরে মারাত্মক দূষণে কুমিল্লার গুঙ্গাইজুড়ি খাল স্বাভাবিক প্রবাহ হারিয়ে খালটিতে প্রবাহিত হচ্ছে দুর্গন্ধযুক্ত কালো কুচকুচে বিষাক্ত পানি। এতে বিপাকে দক্ষিণ কুমিল্লার হাজার হাজার কৃষক সহ সাধারণ মানুষ। ধ্বংস হচ্ছে খালের জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। বর্জ্যযুক্ত বিষাক্ত পানির উৎস নিয়ে চলছে পরস্পর বিরোধী দোষারোপ। কুমিল্লা সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 25 কিলোমিটার দীর্ঘ গুঙ্গাইজুড়ি খাল। জেলার ভারতীয় সীমান্তবর্তী কটক বাজার এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীরপাড় এলাকা পর্যন্ত খালটি বিস্তৃত। একসময় গুঙ্গাইজুড়ি খালকে বলা হতো দক্ষিণ কুমিল্লার লাখো মানুষের পানির উৎস। কুমিল্লার পূর্ব দক্ষিণাঞ্চলে সেচ ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জলাধারটির। স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা ইপিজেড স্থাপিত দেশি বিদেশি 48টি কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে খালের পানি। চরম ভোগান্তিতে 4 উপজেলার মানুষ। ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। এই পানি একদম এসিড, অন্য যদি একটা মিশিং লাগে হানি ফালাই হেন একদম জ্বললিয়া, এরপর আমনে করেন দান্দা একদম শুইয়া যায়। যদি আরো 2-4-5 বছর এভাবে পানি প্রবাহিত হইতে থাকে, তাহলে এই খালের দুই পারের আসলে অনেক বসতি ঘর বাড়ি আছে, কেউ বসবাস করার মতো কোনো অবস্থায় থাকবে না। এখানকার অক্সিজেন, বাতাস সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমরা বিভিন্ন এই রোগের আক্রান্ত। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, তারা কিভাবে এই ক্লাসে বসে থাকে এই দুর্গন্ধের মধ্যে। ইপিজেডের যে বিষাক্ত পানিগুলো বা কেমিক্যালগুলো, এগুলো কিন্তু একটি প্লান্টের মাধ্যমে এগুলাকে রিসাইক্লিং করে এগুলাকে কিন্তু পরিশোধিত করেই কিন্তু এগুলাকে ডেলিভারি দেওয়ার কথা। তো ইপিজেড তা না করে এটা যেভাবে আসছে কেমিক্যালযুক্ত পানিগুলোই তারা ছেড়ে দিচ্ছে। তো তারা যে এই কাজটা করছে, এই কারণে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে এবং এই পানি যত দূর যাচ্ছে ততটুকুই কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, খাল দূষণের উৎস নিয়ে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। খালটি দূষণমুক্ত করে আগের অবস্থায় ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানান পরিবেশ মন্ত্রী। একটা পরিবেশ অভিযান নিয়োগ করব, যেন সে প্রতিদিন সকাল থেকে পুরো রাত চেক করতে পারে। আর যদি সিটি কর্পোরেশন থেকে যদি হয়, তাহলে সেটাকে নির্ধারিত করে আমি সিটি কর্পোরেশন যে প্রশাসক আছে তার সাথে কথা বলবো, বর্জ্য ব্যবস্থাপনা বলেন সেটার জন্য ইমিডিয়েটলি উন্নত করে
সেজন্য আমি এলজিইডির সাথে কথা বলবো। গুঙ্গাইজুড়ি খাল দক্ষিণ কুমিল্লার প্রাণ। জলাধারটি রক্ষা করা এখন দক্ষিণ কুমিল্লার লাখো মানুষের প্রাণের দাবি। ডিবিসি নিউজ ডেস্ক। শান্তি। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং নিঃশব্দে বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান। শিল্পায়নের জোয়ারে জাহাজ ভাঙা শিল্পে অর্থনৈতিক সমৃদ্ধি আসলেও চট্টগ্রামের সীতাকুণ্ডে এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ দূষণ। জাহাজ ভাঙা শিল্প থেকে বের হওয়া পারলাইট পাউডার উন্মুক্তভাবে পরিবহন ও সংরক্ষণের ফলে তা ছড়িয়ে পড়ছে বাতাস, কৃষিজমি এবং জলাশয়ে। ফসলি জমি হারাচ্ছে উর্বরতা। শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্তরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। সীতাকুণ্ডের ভাটিয়ারি, সোনাইছড়ি, কুমিরা ও বাঁশবাড়িয়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন জাহাজ ভাঙা শিল্পের পারলাইট পাউডারের আস্তরণ। জাহাজ থেকে খালাস ও পরিবহনের সময় কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নেয়ায় এই সূক্ষ্ম পাউডার বাতাসে মিশে ছড়িয়ে পড়ছে পরিবেশে। শুষ্ক মৌসুমে বাতাসে ভেসে এই পাউডার ঢুকছে মানব শরীরে। এর ফলে চোখ জ্বালাপোড়া, কাশি, অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগছেন স্থানীয়রা। বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। শুধু তাই নয়, এই পাউডার বর্ষায় মিশছে খাল, বিল, নদী ও সাগরে। ফলে ধ্বংস হচ্ছে জলাশয়ের বাস্তুসংস্থান, নষ্ট হচ্ছে জমির উর্বরতা। এমন ভাবে আমাদের এলাকায় এগুলা আনতেছে, ওনারা পরিবেশের নিয়ম নীতি কিছু মানতেছে না। পাউডার গুলোর কারণে আমাদের এখানে প্রথমত হচ্ছে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর শ্বাসকষ্টজনিত সমস্যা তো হচ্ছেই আমাদের। ইদানিং দেখা যাচ্ছে বাচ্চাদের চুলকানি এবং আপনার শ্বাস প্রশ্বাসের যেটা সমস্যা দেখা যাচ্ছে, এখানে খুবই এটা প্রভাব বিস্তার করে ফেলছে এলাকার মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, পারলাইট একটি আগ্নেয় শিলাজাত খনিজ যা তাপ নিরোধক ও নির্মাণ কাজে ব্যবহৃত হয়। মানব স্বাস্থ্যে ও পরিবেশে রয়েছে এর বিরূপ প্রভাব। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানব দেহের মধ্যে ঢুকে ধুলাবালি যেমন জীবাণু বহন করে, এগুলোর মাধ্যমে জীবাণু বহন করে ফুসফুসের ইনফেকশনের মতো সংক্রমণের মতো বিষয় ঘটানোর সম্ভাবনা থাকে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর অথবা ওই মাটি বা জলবায়ুর জন্য কতটুকু ক্ষতিকর, এবং আমরা দ্রুতই এই বিষয়টি পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত পারলাইট পাউডারের উন্মুক্ত সংরক্ষণ ও পরিবহন বন্ধ করে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটি প্রত্যাশা সীতাকুণ্ডবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর শ্রীরামকাঠি ৮ কিলোমিটার সড়ক। শুষ্ক মৌসুমে গর্ত আর ধুলো ও বর্ষা মৌসুমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। দীর্ঘদিন মেরামত না হওয়ায় স্থানীয়রা সড়কটির নামকরণ করেছেন মৃত্যু ফাঁদ নামে। অভিযোগ উঠেছে, কাজ না করেই সড়ক সংস্কার চুক্তির টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এ বিষয়ে মামলাও করেছে দুদক। একসময় এই পিরোজপুর শ্রীরামকাঠি সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করত, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ৮ কিলোমিটার সড়কটিতে বর্তমানে রয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এই সড়কে কাদা পানিতে একাকার হয়ে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ মানুষও যাতায়াত করছে বিকল্প রাস্তায়। এতে সময়ের পাশাপাশি বাড়ছে খরচও। শ্রীরামকাঠি বন্দর, তারপর চলছিয়া বন্দর, কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল সবকিছু আছে, কিন্তু রাস্তা আজ পর্যন্ত কেউ ভালো করে না। এই রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত ভাঙা, আমাদের যেতে ভীষণ কষ্ট হয়। দীর্ঘদিন মেরামত না হওয়া সড়কটির নির্মাণ কাজ দেওয়া হয় ইফতি ইটিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ২০২৪ সালের ৬ নভেম্বর কাজ শুরু করে ১ বছরে শেষ করার চুক্তিতে ব্যয় ধরা হয় ১৭ কোটি ২৬ লাখ টাকা। অভিযোগ রয়েছে, সড়কের কাজ না করে ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদার চুক্তির সব টাকা উঠিয়ে নিয়েছে। সপ্তাহে ৩ দিন আসা লাগে আমাদের, 3 দিন আসতে গেলে মনে করেন বুক টুক ব্যথা হয়ে যায়, ঝাক্কায় বুক ব্যথা হয়ে যায়। আমরা সরকারের কাছে আকুল আবেদন যে রাস্তা তাড়াতাড়ি করার জন্য। সামনে বর্ষাকাল আইতেছে, তো আমরা ঠিকমতো কলেজ যাইতে পারবো না। এদিকে কাজ না করে টাকা উঠিয়ে নেওয়ার কথা স্বীকার করে এলজিইডি কর্মকর্তা জানান, এই ঘটনায় মামলা করেছে দুদক। মামলার প্রক্রিয়াটা সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং
যেহেতু এটা সরকারি টাকা উঠে চলে গেছে, আমাদের মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এটা পরবর্তী পদক্ষেপ নিতে পারতেছি না। এলজিইডির আওতায় ভান্ডারিয়ার সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে রয়েছে টাকা আত্মসাতের অভিযোগ। এই বিষয়ে 8টি মামলা হয়েছে। শীঘ্রই দেয়া হবে অভিযোগপত্র। প্রায় 1000 কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। এই বিষয়টি আমরা প্রাথমিক অনুসন্ধান করে 8টি পৃথক মামলা দায়ের করি এবং মামলাগুলি বর্তমানে তদন্ত শেষ পর্যায়ে আছে। অতি সম্প্রতি এই কাজগুলো চালু হবে। এতে পিরোজপুরবাসীর দুর্ভোগ লাঘব হবে বলে আমি মনে করি। পিরোজপুর শ্রীরামকাঠি সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগী স্থানীয়দের। পাশাপাশি তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশজুড়ে যখন উন্নয়নের নানা গল্প, তখনও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজারো মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ডিঙি নৌকা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা নৌকায় ত্রুটি দেখা দিলেই থমকে যায় প্রায় 20,000 বাসিন্দার জীবন। বারবার আশ্বাসের পরও সেতু না হয়, স্থানীয়দের মাঝে বাড়ছে ক্ষোভ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কীর্তিনাশা নদীতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে শিশু শিক্ষার্থীরা। নারায়ণপুর ইউনিয়নের 10টি গ্রামকে সদর থেকে আলাদা করেছে এই নদী। শিক্ষা, চিকিৎসা কিংবা দৈনন্দিন প্রয়োজনে সদরে যেতে বাসিন্দাদের ভরসা একটি মাত্র নৌকা। মাঝির অনুপস্থিতি, নৌকার ত্রুটি বা বিরূপ আবহাওয়া থাকলে থমকে যায় পুরো এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। হলে খাওয়ালা বাড়িতে জায়গা, আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, দেরি হলে তারপরে বাসায় চলে যাই, তারপরে আর স্কুলে যেতে পারি না। বৃষ্টির সময় অনেক অসুবিধা হয়, বাচ্চাদের ভয় পায়। বৃষ্টির সময় অনেক পানি হয়, ঢেউর সময় নৌকা ডোবার ভয় থাকে। পাবলিকের খুবই অসুবিধা। নৌকা ডুবে যায়, পোলাপান স্কুলে লেখাপড়া করে, ভয় আতঙ্কে আমরা সবসময় থাকি। সম্প্রতি 15 শিক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় বেড়েছে উদ্বেগ। দীর্ঘদিন ধরেই নদীর উপর একটি সেতুর দাবি জানাচ্ছেন বাসিন্দারা। আমরা আইতারি না যাইতারি না, খাওয়া বন্ধ হয়ে গেলে আমরা বোধাই এই বেদের কিন্তু ঘুরিয়ে আমাকে হিন্দি আইতে হয়। নতুন যারা মেহমান আসে আমাদের এখানে হাজার হাজার মানুষ পারাপার হয়, তারাও অনেক অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায় নৌকার থেকে। দেখা গেছে তুফান হইলে আমরা যখন ঠাডা পরে আমরা দৌড়ায় উঠে যাইগা, আবার এই তুফানের ভিত্তি আবার দেখা গেছে পোলাপান পার করতে হয়। দ্রুত সেতু নির্মাণ কাজ শুরু হবে জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ। নারায়ণপুর এবং ফেরাঙ্গিকান্দি এই দুইটা জায়গার মাঝখানে আমাদের দুইটা পসিবল লোকেশন আছে। সেটা আমাদের হেডকোয়ার্টার থেকে দেখে গেছে ডিজাইন এক্সপার্টরা, এবং ওনারা এখনো মতামত জানান নাই যে কোন জায়গাটাতে ব্রিজটা করলে ভালো হয়। তবে এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গাতে ব্রিজ হবে এবং এটা আমরা আশাবাদী। আমরা এটা বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাবনা পাঠিয়েছি। কীর্তিনাশা পাড়ের মানুষের প্রত্যাশা একটি সেতুর মাধ্যমে নিশ্চিত হবে নিরাপদ যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং উন্নত জীবনের অধিকার। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তর ও মধ্য আমেরিকার ফল ড্রাগন। একসময়ের আমদানি নির্ভর এই ফলটি ছিল দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অথচ প্রযুক্তির কল্যাণে দেশীয় তরুণ কৃষি উদ্যোক্তাদের হাত ধরে সেই ফল এখন উৎপাদিত হচ্ছে দেশের মাটিতেও, সহজলভ্য হচ্ছে সাধারণ ভোক্তাদের মধ্যেও। স্থানীয় চাহিদা পূরণ করে তৈরি করছে নতুন কর্মসংস্থানও। সারিবদ্ধ কংক্রিটের খুঁটি জড়িয়ে বেড়ে উঠেছে গাছ, কাঁচা পাকা ফল আর ফুলে ভরে উঠেছে বাগান। লক্ষ্মীপুরে ড্রাগন ফল চাষে সফলতার গল্প বুনেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার মাজাহরুল ইসলাম নাইম। সদর উপজেলায় লিজ নেয়া 320 শতাংশ জমিতে শুরু করেন ড্রাগন চাষ। সঠিক পরিচর্যা আর পরিকল্পিত চাষে কয়েক বছরের ব্যবধানেই সে উদ্যোগ এখন সফলতার উদাহরণ। আমরা চেষ্টা করছি এখানে কমপ্লিটলি ন্যাচারালি এই ড্রাগনটা প্রডিউস করার জন্য, এবং আপনারা দেখবেন যে আমরা জৈব নির্ভরই প্রায় এটা উৎপাদন করছি। নাইমের সফলতা দেখে অনেকেই ড্রাগন চাষে আগ্রহী হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদন হওয়ায় এই ফল সহজেই পাওয়া যাচ্ছে, কমেছে দামও। 15 থেকে 20 লাখ টাকার ড্রাগন প্রতি সিজনে আমরা পাই। প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা সহ এবং তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করবেন, তাহলে আমাদের কৃষিতে লক্ষ্মীপুর সমৃদ্ধ হবে। নতুন উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা ফল বাগানের প্রদর্শনী দেই। তো কোনো বেকার যুবক যদি চায়, তার জমি থাকে এবং ড্রাগন চাষে আগ্রহী হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে এই ফল বাগানটা করে দিতে পারবো। এদিকে বরগুনায় ড্রাগন ফল চাষে সফলতা পেয়েছেন স্কুল শিক্ষক হাসানুল হক উজ্জ্বল। করোনাকালে শুরু করা এই চাষ এখন জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানীতেও।
ভালো ফলন এবং লাভ বেশি হওয়ায় বেশ সাড়া ফেলেছে এই ড্রাগন বাগান। প্রতি বছর গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি হচ্ছে। তারপর ২২ সাল হইতে আমি ফল বিক্রি শুরু করছি। ২২ সালে আমার হলো ২২.৫ লক্ষ টাকা আমি বিক্রি করছি। ২৬ সালে এই পর্যন্ত প্রায় লাখ ১২ টাকার মতো বিক্রি করতে পারছি যাবত। আমার দেখা দেখি আরো অনেকে বাগান করতে আছে, আমি যেটুকু বুঝি সে পরামর্শ তাদেরকেও আমি দিই। বরগুনার চাহিদা পূরণ করার পরে যেটা থাকে সেটা বরিশাল, ঢাকাতেও আমি বিক্রি করি। শুধু নিজেই স্বাবলম্বী হননি, বরং অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন। এখানে সবাই আর কি প্রায় পার্মানেন্ট ২৭ জন কাজ করতে আছে, তাদের মোটামুটি ভালোই বেতনাদি পায় তারা। আমরা খুব ভালোই আছি, এলার মধ্যে 18,০০০ টাকা মাসে বেতন পাই। সারের ওইটা দেখা দেখি আমার ভালো লাগছে, ভালো লাগা বিদায় আমি এটা চাষ করলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে কারিগরি পরামর্শ, তাদের চারা, সার সহ কীটনাশক যতটুকু উপকরণ প্রদান করা আমরা ততটুকু প্রদান করছি। অন্যান্য কৃষকরা তার দেখা দেখি আরো এগিয়ে আসতেছে। উনি আমাদের এই অঞ্চলের জন্য একটা আইকন। এদিকে গতানুগতিক ড্রাগন ফল চাষের বিপরীতে স্বল্প পরিসরে ২ স্তরের ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জের জুলহাস আহমেদ রুবেল। এই পদ্ধতিতে মাচার নিচে এবং পিলারের উপরে এই ২ স্তরের ড্রাগন গাছ সাজিয়ে ফল উৎপাদন করা হয়। এতে ফলনও পাচ্ছেন দ্বিগুণ। বাংলাদেশে যতগুলো ড্রাগন বাগান আছে একতলা, আমার এটা ২ তলা। এখানে ২৪০০ গাছ আছে ১২ শতক জায়গাতে। আমাদের দেশে আসলে নিরাপদ খাদ্যের অনেক অভাব। আমরা সম্পূর্ণ বাগানটাই নিরাপদ হিসাবে নেট দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জৈব কৃষি আমরা করি। রং, আকার, স্বাদের কারণে অন্য বাগানের ড্রাগনের তুলনায় এই বাগানের ড্রাগন আগেই বিক্রি হয়ে যায় বলে জানান বিক্রেতারা। এবং সবকিছু ন্যাচারাল, বাজারে আর ব্যাপক চাহিদা। স্বাদের দিক দিয়ে এবং সাইজের দিক দিয়ে, ফলের দিক দিয়ে, সব দিক দিয়েই ভালো আর কি, এটা চলে বেশি। গতবার আমরা ১০ মনের পার হারভেস্ট করেছি এখান থেকে, এবার আশা করি ইনশাআল্লাহ আরো বেশি হবে। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে ড্রাগন চাষ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে, এমনটাই মত সংশ্লিষ্টদের। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।